আচ্ছা, সরাসরি মূল আলোচনায় ঢোকা যাক। ভারতের ডিজিটাল স্পেস আর সংবাদ মাধ্যমের স্বাধীনতার যে দ্রুত পরিবর্তন হচ্ছে, সেটা নিয়ে সম্প্রতি একটা বিস্তারিত রিপোর্ট সামনে এসেছে। আজকের বিশ্লেষণে আমরা ঠিক এই ব্যাপারটাই একদম নিরপেক্ষভাবে বোঝার চেষ্টা করব। তো শুরুতেই সবচেয়ে চমকপ্রদ তথ্যটা দিয়ে শুরু করা যাক। ২০২৬ সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স বা বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ভারতের অবস্থান কিন্তু এখন ১৫৭ নম্বরে নেমে গেছে। মানে বুঝতেই পারছেন, ১৮০টা দেশের মধ্যে ১৫৭। আরও অবাক করার বিষয় হলো, ভারত এখন পাকিস্তানের চেয়েও ৪ ধাপ নিচে অবস্থান করছে, কারণ পাকিস্তানে আছে ১৫৩ নম্বরে। এই পুরো বিষয়টা আসলে কিভাবে ঘটছে তা বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব। সূচকে পতন, কন্টেন্ট ব্লক করার মাত্রা বৃদ্ধি, নতুন আইটি রুলস, সরকারের যুক্তি, ডিজিটাল নিয়ন্ত্রণের টাইমলাইন এবং সবশেষে এর প্রতিবাদ ও ভবিষ্যৎ, এগুলোই থাকছে আমাদের আজকের আলোচনায়। তো চলুন প্রথম বিষয়টা দিয়ে শুরু করা যাক, প্রেস ফ্রিডম সূচকে পতন এবং এই ২০২৬-এর র্যাঙ্কিং বিশ্লেষণ। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স ভারতকে কেন এই ১৫৭ নম্বর র্যাঙ্কিংয়ে নামিয়ে দিল? এর পেছনে মূল কারণ হিসেবে তারা মূলত সরকারি সংবাদ সম্মেলনের অভাবের কথা উল্লেখ করেছে। পাশাপাশি ইন্টারনেটে রাজনৈতিক ট্রোলদের মাধ্যমে সাংবাদিকদের হয়রানির যে অভিযোগগুলো উঠেছে, সেটাও এই অবনতির একটা বড় কারণ। এবার আসি দ্বিতীয় পর্বে, কন্টেন্ট ব্লকিংয়ের মাত্রা বৃদ্ধি, যা পরিসংখ্যানের দিক থেকে বেশ উদ্বেগজনক। এই র্যাঙ্কিংয়ে পতনের সাথে অনলাইনে সেন্সরশিপ বাড়ার একটা সরাসরি সম্পর্ক রয়েছে। সংখ্যাগুলো শুনলে একটু অবাকই হতে হয়। ২০২৩ সালে অনলাইনে কন্টেন্ট ব্লক করার নির্দেশ ছিল ৬,০০০। ২০২৪ সালে সেটা দ্বিগুণ হয়ে দাঁড়ায় ১২,০০০-এ। আর ২০২৫ সালের শেষ নাগাদ এই সংখ্যাটা ১,২৪,০০০-এ গিয়ে পৌঁছেছে। মানে মাত্র ৩ বছরে কন্টেন্ট সরানোর নির্দেশ বেড়ে গেছে পুরো ৪ গুণ। এখানে একটা জিনিস বেশ ইন্টারেস্টিং। এই ব্লকিং নির্দেশগুলো কিন্তু সব জায়গায় সমানভাবে দেয়া হচ্ছে না, বরং নির্দিষ্ট কিছু প্ল্যাটফর্মকে টার্গেট করা হচ্ছে। যেমন ধরুন, মোট নির্দেশের বিশাল একটা অংশ, মানে প্রায় ৬০% দেয়া হয়েছে এক্স বা আগের টুইটারকে। এরপর ২৫% নির্দেশ গেছে মেটার কাছে, আর বাকি ৫% নির্দেশ পেয়েছে ইউটিউব। এই পর্যায়ে আমরা আলোচনা করব নতুন আইটি রুলস এবং এর প্রভাব নিয়ে, অর্থাৎ আইনি কাঠামোর পরিবর্তনটা ঠিক কিভাবে হচ্ছে। এত বিপুল পরিমাণ কন্টেন্ট এত দ্রুত কিভাবে সরানো হচ্ছে, এর উত্তর লুকিয়ে আছে সংশোধিত আইটি রুলসের ভেতর। আগে ব্যাপারটা কেমন ছিল? আগে কোনো কন্টেন্ট রিভিউ করার জন্য প্ল্যাটফর্মগুলো ৩৬ ঘন্টা সময় পেত, আর সরকারি নির্দেশগুলো ছিল মূলত পরামর্শের মতো। কিন্তু নতুন খসড়া নিয়মে ছবিটা পুরোই আলাদা। এই ৩৬ ঘন্টার সময়সীমাকে কমিয়ে মাত্র ৩ ঘন্টা করা হয়েছে, আর সেই আগের পরামর্শগুলো এখন পরিণত হয়েছে একেবারে কঠোর নির্দেশে। আর এই নির্দেশগুলো যদি কোনো প্ল্যাটফর্ম না মানে, তাহলে কি হবে? রিপোর্ট অনুযায়ী তখন তারা সেফ হারবার বা তাদের যে আইনি সুরক্ষা আছে সেটা হারানোর ঝুঁকিতে পড়বে। এর মানে হলো, ব্যবহারকারীদের সাধারণ পোস্টের জন্য খোদ প্ল্যাটফর্মগুলোকে সরাসরি আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও আছে, তাই না? চলুন ৪ নম্বর পর্বে দেখে নিই সরকারের যুক্তিগুলো কি, কেন এই ডিজিটাল নিয়ন্ত্রণ আনা হচ্ছে। সরকারের দিক থেকে বলা হচ্ছে যে ইন্টারনেটকে সবার জন্য নিরাপদ রাখতেই এই কঠোর পদক্ষেপগুলো নেওয়া ভীষণ জরুরি। কারণ বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে তৈরি ডিপ ফেক, চোখের পলকে ছড়িয়ে পড়া ভুয়া খবর কিংবা ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে যেসব আর্থিক প্রতারণা হচ্ছে, সেগুলো বেশ ভয়াবহ। তাছাড়া শিশুদের ওপর অনলাইনে যে যৌন শোষণ হয়, সেগুলো থামানোটাও এই নতুন নিয়ম আনার অন্যতম প্রধান লক্ষ্য বলে সরকার দাবি করছে। লক্ষ্যগুলো অবশ্যই ভালো, কিন্তু এগুলো বাস্তবায়নের তরিকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। বলা হচ্ছে, ফ্যাক্ট চেক ইউনিট বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদ্য চালু করা সহযোগ পোর্টালের মতো টুলগুলোর অপব্যবহার হচ্ছে। অফিসিয়ালি বলা হয়েছিল এগুলো সাইবার অপরাধ দমনের জন্য। এবার আসি পঞ্চম পর্বে। গত ১ দশকে ডিজিটাল নিয়ন্ত্রণের যে একটা কালানুক্রমিক ইতিহাস আছে, সেটা একটু দেখা যাক। সোশ্যাল মিডিয়ার সাথে সরকারের সম্পর্ক কিভাবে পাল্টেছে, সেটা বোঝাতে রিপোর্টটি পুরো সময়কালকে
4টা ভাগে ভাগ করেছে। 2011 থেকে 2014 সাল পর্যন্ত ছিল প্রথম পর্ব, যখন ডিজিটাল মাধ্যম নিয়ে সবার মধ্যে একটা বিপুল আশা আর প্রশ্নহীন সমর্থন কাজ করত। এরপর 2015 থেকে 2020 সালকে বলা যায় ডিজিটাল আধিপত্যের সোনালী যুগ। কিন্তু 2021 সাল থেকে পরিস্থিতি বদলাতে শুরু করে। বিভিন্ন প্রতিবাদের জেরে ওই নিরঙ্কুশ সমর্থনে আস্তে আস্তে ফাটল ধরে, যা চলে 2025 পর্যন্ত। আর সবশেষ পর্ব হল বর্তমান সময়টা, অর্থাৎ 2025-26 সাল। মানুষ যখন ব্যাপকভাবে প্রশ্ন করতে শুরু করল, ঠিক তখনই এর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ডিজিটাল মাধ্যমের ওপর সরকারের নিয়ন্ত্রণও অনেকটা বেড়ে যায়। এই পরিবর্তনের প্রভাব কি দাঁড়াচ্ছে? চলুন শেষ পর্বে দেখে নেই এই বর্তমান লড়াইয়ের ময়দানে প্রতিবাদ এবং সামনের দিনগুলোর চিত্র কেমন। এই পুরো পরিস্থিতির বিপরীতে কিন্তু চুপ করে বসে নেই কেউ। ইতিমধ্যেই বেশ বড়সড় প্রতিবাদ শুরু হয়েছে। যেমন সম্প্রতি 3000 ব্লকিং নির্দেশের বিরুদ্ধে কর্ণাটক হাইকোর্টে সোজা আইনি ব্যবস্থা নিয়েছে এক্স। পাশাপাশি নতুন এই আইটি সংশোধনের বিরুদ্ধে বম্বে হাইকোর্টও পিটিশন জমা পড়েছে। আর এই প্রবল আপত্তির মুখে প্রযুক্তি কোম্পানিগুলোর সাথে বৈঠক করে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নতুন খসড়া নিয়মের উপর জনগণের মতামত দেওয়ার ডেডলাইন মে মাসের 7 তারিখ পর্যন্ত বাড়াতে বাধ্য হয়েছে। আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে আমরা এমন একটা ভাবগম্ভীর উক্তির মুখোমুখি হই, যা ক্ষমতার প্রয়োগ আর মতপ্রকাশের মৌলিক অধিকারের মধ্যকার সূক্ষ্ম ভারসাম্য নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। রিপোর্টটি শেষ হচ্ছে এই অমোঘ কথাটি দিয়ে, যদি বাক স্বাধীনতা কোনো সরকারের জন্য হুমকি হয়, তবে সেই সরকারই ওই দেশের জন্য হুমকি। তো এই পুরো পরিস্থিতির শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই এখন দেখার বিষয়।